আমি চাইলে ওনার প্রতিটা কথা খণ্ডাতে পারি, কিন্তু অবুঝকে বুঝদান আমার কর্ম নয়। কাছের মসজিদে আজান শোনা গেল। আমি নিশ্চুপ উঠে দাঁড়াই। উনি ডাকলেন, দুপুর, রঙ্গনকে বলবে আমার কথা। ওর সাথে দেখা করতে চাই আমি। এক সময় আমার সারোয়ারের খুব ঘনিষ্ঠজন ছিল সে। সারোয়ারের ব্যাপারে সে কি জানে সেটা জানতে চাই আমি। আমি আমার সন্তান ফিরে পেতে চাই দুপুর। শেষ বাক্যে আকুতি, মায়ের আকুতি ছিল। আমি দ্রুত হেঁটে নিজের রুমে ফিরে এলাম। দীর্ঘদিন পরে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষে তিতুনের পাশে শুয়ে পড়লাম। তিতুন দেখতে অনেকটাই সারোয়ারের আদল। নিঃসঙ্গ যে রাতগুলোতে আমার সারোয়ারকে বেশি মনে পড়তো, সেই রাতগুলো তিতুনকে দেখে পার করেছি। তবুও সারোয়ারের ছবি দেখিনি। তীব্র বিতৃষ্ণা মানুষ কিভাবে প্রকাশ করে জানি না। আমার সর্বোচ্চ প্রকাশ ছিল ওকে ওর হালে ছেড়ে চলে আসা। আমি কখনো ওর কোনো কাজে কৈফিয়ত চাইনি, না দিয়েছি কোনো বাধা। শুধু নিঃশব্দে নিজেকে গুটিয়ে নিয়েছি। আচ্ছা, সারোয়ার মেয়ের খবর জানলে কি করতো? খুশি হতো কি? ভাবনায় ফুল স্টপ দিয়ে মেয়ের কপালে আলতো ভালোবাসা দিয়ে চোখ বুজি। কাল আমার অনেক কাজ। আজকের রোগীগুলোকে কাল দেখতে হবে, আবার ওটি আছে 3টা। রঙ্গনের ফেরার কথা কাল। ওকে জানাতে হবে আমার পালিয়ে থাকা জীবনের রীতি হয়েছে। শহরে ওর খালামণি এসেছে, ওর সবচেয়ে আদরের খালামণি, যে হয়তো গোপনে রঙ্গনকে আমার প্রেমিক ভাবছে। ভীষণ ব্যস্ত একটা দিন পার করছি। সকালে ঘুম ভেঙেছে এক সিভিয়ার পেশেন্টের অপারেশন কল পেয়ে। 15 মিনিটে তৈরি হয়ে চলে আসতে হয়েছে হসপিটালে। ক্রিটিক্যাল প্রেগন্যান্সি কেস। রাত থেকে বাচ্চার মুভমেন্ট কম। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বুঝলাম পেটের ভেতর বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে গিয়েছে। দ্রুত সিজারিয়ান অপারেশন কল করি। রোগীর স্বামী কিছুতেই অপারেশন করাবে না, বাচ্চা নাকি নর্মালে হওয়াবে। এসব ক্ষেত্রে ভীষণ রাগ লাগে আমার, তবে রাগ হলেও কিছুই করার উপায় নেই, বোঝানো ছাড়া। সবচেয়ে হতাশ হই যখন দেখি শিক্ষিত মানুষও যখন বুঝতে চায় না, যেমন আজ। সকাল সকালে এমন সিন দেখে আমার চান্দি গরম হয়ে গেল। রোগীর পেট ওপেন করে ওর স্বামীকে ডেকে পাঠালাম, বাচ্চার কন্ডিশন দেখালাম। সেই লোক তো ঘেমে টেমে একাকার। বাইরে যতটা ফটফট করছিল, বাচ্চাকে নাড়ি পেঁচিয়ে থাকা অবস্থায় দেখার পর ততটাই নার্ভাস সে। আমাকে বারবার তাড়া দেয়। ম্যাডাম, তাড়াতাড়ি বের করুন আমার বাচ্চাকে, ওর কষ্ট হচ্ছে, প্লিজ ম্যাডাম। লোকটাকে বাইরে পাঠিয়ে অপারেশন শেষ করেছি। ভাগ্য ভালো, শেষ পর্যন্ত বাচ্চাটাকে বাঁচানো গেছে। অপারেশন শেষ করে যখন নিজের চেম্বারে ফিরেছি, তখন কিছুক্ষণ পর একটা মিষ্টির প্যাকেট নিয়ে দেখা করতে এসেছিল। নিজের ব্যবহারে সে ভীষণ লজ্জিত। আমি সাধারণত সকালে অপারেশন করা প্রেফার করি না। সকালের সময়টা মেয়ের সাথে সময় কাটিয়ে বের হলে আমার পুরোটা দিন ভালো যায়। আজ দিন শুরু হলো অপারেশন দিয়ে। মেয়েটার সাথেও দেখা করে আসতে পারিনি। তার উপর আজ আবার ওর দাদি আছে বাসায়। মহিলা কি করছে কে জানে। মহিলার কথা মনে আসতেই ফোন করলাম মোমেনা খালাকে। খালা, তিতুন উঠেছে? হ্যাঁ, খালামণি উঠেছে। কি করছে? খেয়েছে কিছু? খাইছে, ওর দাদি খাওয়াইছে। উনি খেয়েছেন? হ্যাঁ, খাইছে। আচ্ছা, তিতুন কোথায় দাও তো একটু। বলো, মাম্মাম কথা বলতে চায়। মোমেনা খালা থমকালেন। ওপাশ থেকে আওয়াজ না পেয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। খালা, কি হয়েছে? তিতুন কোথায়? খালা, আমি কিন্তু অনেকবার নিষেধ করেছি, উনি শোনে নাই। আমি খুব ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে বলবে তো? কি করেছে উনি? তিতুন কোথায় বলো। উনি তিতুনকে নিয়ে নিচে হাঁটতে গেছে। আমি মানা করেছি খালা, উনি শোনে না। মোমেনা খালার কথা শুনে ভয় পেয়ে গেলাম। হাত পা কাঁপছে আমার। আমি ভয়ের তো গলায় জানতে চাইলাম, তো তুমি আমায় জানাওনি কেন খালা? কখন গেছে উনি? তোমাকে জানাইতে মানা করছে, গেছে তাও 1 ঘন্টার বেশি। আমি রাগে চেঁচিয়ে উঠে বললাম, কালকের আসা মানুষের কথা শুনে তুমি আমাকে ফোন দাও নাই? তুমি কি করে, কি বলো তো খালা? এত ইরেসপন্সিবল কি করে করলে তুমি? কি করে হলে তুমি? আমার তিতুনের কিছু হলে তোমাকে ছাড়বো না কিন্তু আমি। খালা, ফোন রাখো, আমি আসছি। ফোন কেটে দিয়ে টেবিলে ছুঁড়ে দিলাম। ভীষণ রাগ হচ্ছে নিজের উপর। তিতুনকে নিয়ে যদি পালিয়ে যায় উনি, তাহলে কি করব আমি? কিভাবে মেয়েকে ফিরে পাবো? দাদি হওয়ার অধিকার দেখিয়ে আবার মেয়েকে আমার কাছে থেকে কেড়ে নিতে চাইছে মহিলা। চিন্তাটা মাথায় আসা মাত্রই আমার শরীর কাঁপতে শুরু করলো। ঘড়ি দেখলাম, 12:30 বাজতে চলেছে। তিতুন 10টা 10:30টায় ঘুম থেকে ওঠে। খাইয়ে দাইয়ে বের হয়েছে, তার মানে ও যেন বিরক্ত না করে এই চিন্তা করেছে। আমি উত্তেজিত হয়ে উঠে দাঁড়াই। কোথায় খুঁজবো আমি ওনাকে? কোথায় নিয়ে গেছেন আমার তিতুনকে? আমার হাঁসফাঁস লাগে, দম বন্ধ হয়ে আসতে চায়। ফোনটা আবারও হাতে নিলাম। ওনাকে একটা ফোন করে দেখা যায়। পরক্ষণে মনে পড়লো ওনার নাম্বার তো আমি জানি না। আমার সিম নতুন, কাজে পুরোনো নাম্বারও সেভ নেই। নিজের বোকামতে নিজেকেই চড় মারতে মন চাইলো। আমার উচিত ছিল ওনার নাম্বারটা নেওয়া। ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়াই। অ্যাসিস্ট্যান্ট জান্নাত উকি দিল। ম্যাম, রোগী পাঠাবো?
না জান্নাত, আমি একটু বেরোচ্ছি। জান্নাত অবাক হয়ে এগিয়ে। ম্যাম, কালকের রোগী আছে, আজকের রোগী আসছে, কি বলবো ওদের? আমি চঞ্চল হয়ে উত্তর দিলাম, জরুরি কাজ পড়ে গেছে জান্নাত, কাজ শেষ হলেই চলে আসবো আমি, প্লিজ একটু ম্যানেজ করো। মেয়েটা কিছু বলতে চাইছিল, সুযোগ দিলাম না। আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলাম। হসপিটাল থেকে আমার বাসার দূরত্ব বেশি নয়, গাড়িতে 15 মিনিট লাগে। আগ্রাবাদ সিডিএ আবাসিকে বাসা, হসপিটালও আগ্রাবাদে, হ্যাভেন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সিঙ্গেল মাদার আমি, মেয়ের কথা ভেবে সর্বসময় কর্মস্থলের কাছাকাছি বাসায় থেকেছি, যাতে যখন তখন মেয়েকে অথচ আজ এই 15 মিনিট দূরত্ব মনে হচ্ছে 15 ঘন্টা। ড্রাইভারকে অযথাই বার কয়েক তাড়া দিলাম। বুকের মাঝে হাতুড়ির ঘা পড়ছে। আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো না তো? গাড়ি বাসার কাছে আসতেই ড্রাইভারের অবাক দৃষ্টি পেছনে ফেলে পড়ি করে ছুটলাম। দরজায় কয়েকবার করে বেল দিচ্ছি, খালা গেট খুলছে না দেখে আরও ঘাবড়ে গেলাম। আমি অস্থির হয়ে সমানে বেল দিয়ে যাচ্ছি, মন চাইছে দরজা ভেঙে ফেলতে। দরজায় লাথি মারবো এমন সময় মোমেনা খালা দরজা খুলে দিল। আমি চেঁচিয়ে উঠে ঘরে ঢুকলাম। এতক্ষণ লাগে দরজা খুলতে? কি করছিলে? ওরা কয়টার দিকে ঘর থেকে বেরিয়েছে? সময় দেখেছিলে ঘড়িতে? ড্রয়িং রুমে নজর যেতেই থমকে গেলাম। অবাক চেয়ে দেখলাম তিতুন সাদা একটা ফ্রক পরে গোল গোল করে ঘুরছে আর খিলখিলিয়ে হাসছে। ওকে দেখতে পুরো একটা ডলের মতো লাগছে। উনি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। আমি ওনার সামনে যেয়ে দাঁড়াতেই উনি আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে থেকে জানতে চাইলো, তুমি এই সময়? আমি তো শুনেছি তুমি একেবারে রাতে বাসায় ফেরো। আপনি আমায় না জানিয়ে তিতুনকে কোথায় নিয়ে গিয়েছিলেন? আমার কঠোর স্বর শুনে উনি থতমত খেয়ে এই তো সামনেই হাঁটতে গেছিলাম, বাচ্চাদের পোশাকের একটা দোকান পেলাম, সেখানে এই জামাটা ডলের গায়ে দেখে ভালো লাগলো, তাই কিনে নিয়ে এলাম। আমার অস্থিরতা কমলো না। তবুও ওনাকে বুঝতে না দিয়ে শান্ত গলায় বললাম, আর কখনো আমাকে না বলে ওকে বাইরে নেবেন না। আমি ডাইনিংয়ে এসে এক গ্লাস পানি খেলাম। গলা শুকিয়ে কাঠ হয়েছিল বলেই হয়তো পিপাসা মিটলো না। আরেক গ্লাস খাবো তখনই উনি সামনে এসে দাঁড়ালেন। তুমি কি ভেবেছিলে আমি তিতুনকে নিয়ে পালিয়ে গেছি তাই ছুটে এসেছো? আমি জবাব দিলাম না। উনি হাসলো। আচ্ছা, আমার যদি পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে কি তুমি কিছু করতে পারতে? ধরো আমি যদি এখন তিতুনকে নিয়ে যেতে চাই আমার সাথে, আইনগতভাবে তবুও কি তুমি ঠেকাতে পারবে? আমি কিছু বলতে চাইলাম, উনি হাত উঠিয়ে বাধা দিলেন। তুমি সারাদিন রোগী নিয়ে ব্যস্ত থাকো, তিতুন একা মোমেনের কাছে, ওর দেখভাল ঠিকমতো হচ্ছে না, এই কারণ যথেষ্ট তোমার থেকে ওকে দূরে নেওয়ার জন্য। এটা আমি আইনগতভাবেই করতে পারবো, কিন্তু এরকম কিছু আমার অভিপ্রায় নয়। মনে রেখো, আমি ওর দাদি, কোনো বাচ্চা চোর না। উনি দাঁড়ালেন না। আমি খানিকক্ষণ নত মস্তকে বসে থেকে ব্যাগ উঠিয়ে চলে এলাম। হসপিটালে আসতে আসতে ভাবছিলাম, আমি কি সত্যি সত্যি বেশি বেশি ভাবছি ওনাকে নিয়ে? উনি কি সত্যিই এতটা খারাপ? কেন বিশ্বাস করতে পারছি না আমি ওনাকে? আনমনা হয়ে চলতে যে জোরে ধাক্কা খেলাম কারো সাথে। ব্যাগ আর মোবাইল ছিটকে পড়লো হাত থেকে। আমি সরি বলছি আর সামনের মানুষটা নিঃশব্দে ব্যাগ আর মোবাইল তুলে আমার হাতে দিল। দুপুর, এত আনমনা হয়ে কি ভাবছিস বলতো? আর এই সময়ে কোথা থেকে এলি? এই সময়টা তুই না ওটিতে থাকিস? পরিচিত কণ্ঠ পেয়ে তাকাতেই দেখলাম রঙ্গনকে। হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। অনেক দিন পর রঙ্গনকে দেখে আমার আনন্দিত হওয়ার কথা, কিন্তু চাপা কষ্ট আমার আনন্দ প্রকাশে বাধা দিল। আমি শুকনো গলায় বললাম, রঙ্গন, তোর সাথে জরুরি কথা আছে, চল আমার চেম্বারে। রঙ্গনের ভ্রু কুঁচকে গেল। এক মিনিট দুপুর, কি হয়েছে? প্রায় 1 মাস পরে দেখা, অথচ একবারও জানতে চাইছিস না আমি কবে এলাম, কেমন ছিলাম। সরাসরি টেনশন দিতে চাইছিস। কি হয়েছে বলতো? আমি এবার লজ্জা পেলাম। সত্যিই তো, কেমন আচরণ করছি আমি? লাজুক হেসে বললাম, সরি। কখন এসছিস? রঙ্গন হেসে দিল। থাক থাক, এখন আর অত ভদ্রতা দেখাতে হবে না। আহা, সরি বললাম তো, বল না কবে এসছিস? রঙ্গন এবার মুচকি হাসলো। কাল রাতে। তোর খবর বল, টেনশন কি নিয়ে? আমি আশপাশ দেখে নিলাম। হসপিটালের রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। লোকে যাওয়া আসার সময় আর চোখে তাকিয়ে দেখছে আমাদের। রঙ্গন এই হসপিটালের একজন ফাউন্ডিং মেম্বার এবং নিজেও একজন ডক্টর। এখানে দাঁড়িয়ে পার্সোনাল আলাপ করা মোটেও সুখকর হবে না। আমি চাপা গলায় বললাম, তুই উপরে চল, চেম্বারে বসে আলাপ করব। রঙ্গন ঘড়ি দেখে মাথা নাড়ল। এখন সম্ভব হবে না রে, আজ বোর্ড মিটিং আছে, আমার কয়েকটা স্পেশাল রোগীও আছে। আমি অনুনয় করলাম, প্লিজ চল, খুব জরুরি। রঙ্গন বিস্মিত হলো। পরে শুনলে হবে না?